আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগত। এ পর্বে আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 এর ন্যারেশনের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে। দেখো, এটা যদি আমরা ভালো করে পড়ি পুরাটা, তাহলে বুঝতে পারতেছি যে এইখানে একটা গল্পের কিছু সংলাপ উঠে দেওয়া হয়েছে। সো এই টাইপের ন্যারেশনগুলো করা একটু ডিফিকাল্ট হয়, কারণ কাদের মাঝে কথোপকথন হচ্ছে আর কোন কথাটা কে বলতেছে এটা খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। বাট আমি আ এটা একটু আলাদাভাবে দেখাবো যে তোমরা খুব সহজেই যাতে এটা সলভ করতে পারো। দেখো, ১ম এ আমাদের এই যে কাজটা করতে হবে, ফার্স্ট কাজ একটা ন্যারেশন সলভ করার আগে, সেটা হচ্ছে কাদের মাঝে কথোপকথন হচ্ছে সেই ২ জনকে বা ২ এর বেশিও হইতে পারে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এটা যদি আমি পড়ি, তাইলে দেখো এখানে কি বলা আছে, "I can chop some wood today," said Jerry। তাইলে এই যে একজন ব্যক্তি আমরা পেয়ে গেলাম, জেরি। তাহলে এটা আমি মার্ক করি। তাহলে জেরি ১ম ব্যক্তি। পরের অংশটুক যদি পড়ি, তাহলে এইখানে স্পেসিফিক কারো নাম দেখতে পাচ্ছি না এইদিকে। এদিকে নাই, কারো নাম নাই। লাস্টে গিয়ে যদি দেখি, "said Jerry to the writer", তার মানে এখানে আরেকজনকে পেলাম, সে রাইটার। তার ১ম যে কাজটা ছিল যে কাদের মাঝে কথোপকথন হচ্ছে এটা খুঁজে বের করা। তাহলে একজন জেরি, আরেকজন রাইটার। রাইটার মানে লেখক। আচ্ছা, তার মানে ১ম কাজ ডান। এখন পরের কাজ। পরের কাজ কোন অংশটুকু কে বলতেছে সেটা বের করার জন্য কি করব? দেখো, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, তাহলে এখানে একটা মার্ক করলাম। ইনভার্টেড কমা শুরুতে স্টার্টিং পয়েন্ট, আর এটা হলো এন্ডিং পয়েন্ট। তাহলে এর মাঝখানে যতগুলা সেন্টেন্স থাকবে একই ব্যক্তি বলবে। যেমন এখানে দেওয়া আছে সেইড জেরি, তার মানে এই অংশটুকু কে বলতেছে? এই অংশটুকু বলতেছে জেরি। তার মানে ১ নাম্বার সেন্টেন্সটা কে বলতেছে? জেরি। আমি শর্টকাটে জে লিখলাম। ওকে। এরপর দেখো, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এইখানে কিন্তু কোনো সেইড উল্লেখ করা নাই। দেখো, এর পরের কোনো সেন্টেন্সেই সেইড কে বলছে উল্লেখ নেই, জাস্ট একদম লাস্টে গিয়ে বলা আছে। এর মাঝখানে কিন্তু আর বলা নাই। তাহলে এখন আমাদের অর্থটা পড়তে হবে। অর্থটা বুঝলে তার মানে বাকিটা আমরা বের করতে পারবো। তার ১মটা যদি আমরা দেখি, আই ক্যান চপ সাম উড টুডে। আজ আমি কিছু কাঠ কাটতে পারি। সেইড জেরি। জেরি কি করলো? বলল। ওকে। এরপর বলতেছে যে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। অরফানেজ মানে কি? এটা হলো, আমরা নরমালি এতিমখানাও বলতে পারি বা অনাথ আশ্রমও বলতে পারি। মানে অন্য আরেকজন ব্যক্তি, যেহেতু এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে নতুন করে, তাহলে এখানে একজন ব্যক্তি সে বলতেছে কিন্তু একজন বালক আসার কথা। কোথা থেকে? এতিমখানা বা অনাথ আশ্রম থেকে একজন বালক আসার কথা। এখন এরপরের পরিপ্রেক্ষিতে কি বলতেছে? আই অ্যাম দ্য বয়, আমি সেই বালক। পরে আবার বলতেছে ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি অনেক ছোট। তাহলে আমরা যদি পরের এই অংশটুকুকে বিশ্লেষণ করি, তাহলে ১ম অংশটা কে বলছে? জেরি। বাট পরের অংশটা কে বলছে? আমরা যদি অর্থটা দেখি, এই অর্থ ফ্লো অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই অংশটুক বলছে রাইটার, অর্থাৎ ২ নম্বর সেন্টেন্সটা বলছে রাইটার। তাহলে ডব্লিউ লিখলাম। পরে আই অ্যাম দ্য বয়, আমি সেই বালক। এটা এই লেখকের কথার পরিপ্রেক্ষিতে কে বলছে? ৩ নাম্বারটা অবশ্যই কি বলছে? জেরি। তখন ৩ নম্বর অংশটা বলছে জেরি। ওকে। আবার বলছে ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি অনেক ছোট। তারপরে এই অংশটুক, এই যে এখানে ২ টা বাক্য আছে, এই অংশটুক আর এই অংশটুক। তাহলে ৪ নাম্বারটা বলছে রাইটার, ৫ নাম্বারটা বলছে রাইটার। কারণ কি? যে এখানে ইনভার্টেড শুরু হইছে, এখানে ইনভার্টেড শেষ হইছে। এর মাঝখানে যতগুলো বাক্য থাকবে একই ব্যক্তি বলবে। এই যে এখানে ইনভার্টেড শুরু হইছে, এখানে ইনভার্টেড শেষ হইছে। এর মাঝে যতগুলো বাক্য থাকবে একই জন বলবে। এই যে এইখানে ইনভার্টেড শুরু হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়েছে। এর মাঝে যতগুলো বাক্য থাকবে একই জন বলবে। ওকে। এরপর বলতেছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, অর্থাৎ চপ মানে কাটা আর উড মানে কাঠ। তাহলে কাঠ কাটার ক্ষেত্রে সাইজ বা আকৃতিটা কি করে না? কোনো ম্যাটার করে না। তাহলে এই অংশটুকু কে বলছে? যে এই পর্যন্ত, এই যে উড পর্যন্ত, এটা বলছে সেইড জেরি। দেখো, এটা তো উল্লেখ করাই আছে যে জেরি বলছে। তার মানে এখানে শেষ করছে জেরির কথা, আর এখানে হলো শুরু করছে। তার মানে ৬ নাম্বারটা কে বলছে? জেরি বলছে। এটা উল্লেখ করাই আছে, সো ঝামেলা নাই। এরপর দেখো, আবার এইখানে ইনভার্টেড শুরু হইছে, তার মানে এখান থেকে নতুন একজন বলা শুরু করছে। এইখানে আমাদের এই পর্যন্ত হইলো আমাদের একটা বাক্য। আবার এখান থেকে
একদম লাস্ট পর্যন্ত হচ্ছে আরেকটা বাক্য। তাইলে এখানে আমরা শেষ করছিলাম 6 নাম্বার বাক্য। তাইলে এখানে হবে হচ্ছে 7 নাম্বার, এটা হবে হইলো 8 নাম্বার। তাহলে 7 নাম্বারটা কে বলছে? 7 নাম্বারটা বলছে হচ্ছে সাম অফ দ্য বিগ বয়স ডোন্ট চপ উড। এটা বলছে হচ্ছে জেরি। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। এটা বলছে জেরি, কারণ দেখো লাস্টে উল্লেখ করা আছে সেইড জেরি টু দ্য রাইটার। আচ্ছা, দেখো এটা আমি আইডেন্টিফাই করলাম। তারপরে তোমাদের জন্য আরেকবার আমি জিনিসটাকে একটু সংক্ষেপে সামারাইজ করে দিই অর্থ সহকারে। দেখো, আই ক্যান চপ সাম উড টুডে। আমি আজ কিছু কাটবো বা কাটতে পারি। এটা কে বলছে? জেরি বলছে। এরপর জেরি এটা বলার পর বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। বাট আরেকজন ব্যক্তি ছিল, সে হলো বলতেছে যে অনাথ আশ্রম থেকে একজন বালক আসার কথা, যে এই কাজটা করবে, মানে কাটার কাজটা হলো করবে। তার মানে আমি যদি এটা একটু চিত্রায়িত করি, ধরো এটা হলো জেরি, এটা হলো সেই ব্যক্তিটা। তাহলে জেরি সেই ব্যক্তিকে বলতেছে যে আমি আজ কিছু কাটবো। আর এই লোকটা বলতেছে যে অনাথ আশ্রম থেকে একটা বালক আসার কথা, বা একজন আসার কথা, বালক বলতে একজন আসার কথা, যে হলো কাটবে। তখন জেরি রিপ্লাই করতেছে যে আমি সেই বালক, আই অ্যাম দ্য বয়। তখন এই লোকটা যিনি ছিল, যে রাইটার যে ছিল, তিনি অবাক হয়ে গেল যে তুমি, এই যে এখানে দেখো যে বলছে ইউ, বাট ইউ আর স্মল, বাট সে অবাক হয়ে বলতেছে তুমি তো অনেক ছোট। এরপর জেরি রিপ্লাই দিয়েছে সাইজ ডাজন্ট ম্যাটার, আকার কোনো ব্যাপার না চপিং উড, কাটার ক্ষেত্রে। এরপর আবার জেরি বলতেছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড। অনেক বড় বড় ছেলে আছে যারা কি করতে পারে না, কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। আমি অনেক দিন ধরে কাটতেছি। এটা হলো জেরি হচ্ছে এই রাইটারকে বলছে। আশা করছি এটার অর্থ এবং কে কোন বাক্যটা বলতেছে এটা আর কারো কোনো প্রবলেম নেই, খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তার মানে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে কোন দুজনের মধ্যে কথা হচ্ছে এটা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে কে কোন অংশটুকু বলতেছে। এখন থার্ড যে কাজটা, সেটা হচ্ছে বাক্য আইডেন্টিফাই করা, অর্থাৎ কোনটা কোন টাইপের সেন্টেন্স এটা বের করা। দেখো, প্রথমটা সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে ক্যান। সিম্পলি এটা হলো অ্যাসার্টিভ, তাহলে লিখলাম এ ডাবল এস ইআর অ্যাসার্টিভ, শর্টকাটে লিখলাম। পরেরটা বাট আই হ্যাভ এ বয়, এটাও দেখো, এটাও কি, এটা হলো অ্যাসার্টিভ, তার মানে এটাও লিখলাম এ ডাবল এস ইআর অ্যাসার। 3 নাম্বারটা আই অ্যাম দ্য বয়, এটাও কি অ্যাসার্টিভ, এ ডাবল এস ইআর অ্যাসার। ওকে, ইউ দেখো এটাতে লাস্টে কি আছে? কোশ্চেন, তার মানে এটা কি অ্যাসার্টিভ হবে? না, এটা ইন্টারোগেটিভ হবে। আর এটাতে একটা শব্দে শেষ করছে, বাট এটা একটু আমি পরে যখন সলিউশনে আসবে এটা একটু ডিটেলসে বলবো। বাট ইউ আর স্মল, তুমি অনেক ছোট, সাবজেক্ট ভার্ব, তার মানে এটাও অ্যাসার্টিভ, এ ডাবল এস ইআর অ্যাসার। সাইজ ডাজন্ট ম্যাটার, দেখো সাবজেক্ট ভার্ব, এটাও কি হবে? অ্যাসার্টিভ। এরপরে হচ্ছে সাম অফ দ্য বিগ বয়েজ, দেখো এটাও কি হবে? এটাও অ্যাসার্টিভ, এ ডাবল এস ই আর, অ্যাসার্টিভ। আর লাস্টে আই হ্যাভ বিন চপিং উড 8 নাম্বার, এটাও কি হবে? অ্যাসার্টিভ। তার মানে এটাকে যদি বিশ্লেষণ করি কি টাইপের সেন্টেন্স পাচ্ছি? নরমালি বেশিরভাগ সবগুলো অ্যাসার্টিভ, শুধু এই যে একটা ছাড়া, অর্থাৎ 4 নাম্বার যে বাক্যটা, এটা হলো ইন্টারোগেটিভ, এছাড়া সবগুলো অ্যাসার্টিভ। তাহলে আমাদের প্রথম 3টা কাজ শেষ। এখন আমরা সলিউশনে চলে যাই। তাহলে আমরা যদি এখন সলিউশন করি, তাহলে হচ্ছে এখানে কি দিয়ে শুরু করতে হবে? জেরি দিয়ে শুরু করতে হবে, কারণ এই কথাটা কে বলছে? প্রথম বাক্যটা জেরি বলছে। তাহলে লিখি জেরি। এটা কি টাইপের সেন্টেন্স? অ্যাসার্টিভ। তাহলে এই সেইডটা পরিবর্তন হয়ে এই সেইডটা উঠে গিয়ে কি বসবে? অ্যাসার্টিভে হচ্ছে এই সেইড উঠে গিয়ে কি বসে? টোল্ড। তাহলে জেরি টোল্ড। আর এই যে এখানে যে ইনভার্টেড কমা আছে, এটা উঠে গিয়ে কি বসবে? দ্যাট। তাহলে জেরি টোল্ড দ্যাট। ওকে, তার মানে আমি প্রথমে বলে নিছি যে বা এর আগের ভিডিওতে এটা বলছি যে এখানে যদি দুজনের নাম উল্লেখ করা থাকে, তাহলে যত জায়গায় আই ইউ পাবো সব জায়গায় কি হবে? সব জায়গায় হচ্ছে হি অথবা শি হবে। যদি ছেলে মানুষ হয় তাহলে হচ্ছে হি, আর যদি মেয়ে হয় শি। এটা হলো সাবজেক্ট আকারে বসবে, হি অথবা শি, সাবজেক্ট। আর যদি অবজেক্ট হয় তাহলে হচ্ছে হিজ অথবা হার। ছেলে হইলে হিজ, আর হচ্ছে মেয়ে হইলে হার। এটা হলো অবজেক্ট আকারে বসে। তাহলে আইটা তো আর আমি না, এটা হচ্ছে জেরি, তাহলে আয়ের পরিবর্তে হবে হি। জেরি টোল্ড দ্যাট হি। আমরা জানি মডাল যদি প্রেজেন্টে থাকে তাহলে চেঞ্জ করার পর পাস্ট হয়, হি ক্যান থেকে হবে কুড, হি কুড। তারপরে চপ আছে, সিএসওপি, চপ। চপ একটা ভার্ব, চপ মানে হলো কাটা। মডালের পর ভার্বের সবসময় কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভি অন হয়। এখানে আর কি কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ পাস্ট হবে না। সো হি কুড চপ সাম উড
দেখো আছে টুডে, টুডে মানে হচ্ছে আজ, আজকের দিন বা আজ। তাহলে ইয়ের ক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে টুডে থাকলে এটা কি হয়, দ্যাট ডে হয়। এটার কারণ হলো কি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পরে সেন্টেন্সটা কি হয়, আচ্ছা শর্টকাটে পুরোটা লিখলাম, সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভে। আর টেন্সটা কি হয়ে যায়, টেন্সটা হয়ে যায় হচ্ছে পাস্ট। এটা লিখে রাখলাম, এটা অবশ্যই মনে রাখবা যে সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ আর টেন্স হবে পাস্ট। তাহলে টুডে যদি থাকে তাহলে এটা প্রেজেন্টে হয়ে যায়, বাট টুডেকে পাস্টে করার জন্য আমরা কি লিখলাম, দ্যাট ডে। ওকে, এরপর বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, অর্থাৎ জেরি যে কথাটা বলছে তার পরিপ্রেক্ষিতে বা তার অবজেকশন হিসেবে আহ, ইয়া, কে বলে, এটা হলো আমাদের কে বলছে, রাইটার বলতেছে যে আমার একজন বালক আছে যে হচ্ছে আশ্রয়স্থল, বা এটা আশ্রয় না, অনাথ আশ্রম হবে, অনাথ আশ্রম থেকে আসবে। তাহলে হচ্ছে এটা কি টাইপের সেন্টেন্স, দুই নাম্বারটা হলো অ্যাসার্টিভ। তাহলে সিমিলার ওয়েতে প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে লিখতে হবে, এই কথাটা কে বলছে, এই কথাটা বলছে রাইটার। তাহলে রাইটার, এটা লিখে নিলাম, রাইটার। এখন এটা কি টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ। তাহলে এখানে তুমি টোল্ড দিবা, কিন্তু যদি আমরা টোল্ড দেই তাহলে হচ্ছে হবে, কোনো প্রবলেম নাই। বাট যেহেতু জেরির আহ, কথার পরিপ্রেক্ষিতে ভুল হবে, মানে কথার বিপরীতে সেই কথাটা বলছে, যে সে জেরিকে দেখে প্রথমে সে মনে করে না যে সে কাটতে আসতে পারে। সো তার কথার বিপরীতে সে বলছে যে আমার অন্য আরেকজন হচ্ছে কাটার জন্য আসার কথা। তাইলে হচ্ছে তুমি এখানে নর্মালি টোল্ড দিয়েও করতে পারো। আর যদি তুমি আরো বেটার ওয়েতে করতে চাও তাহলে টোল্ডের পরিবর্তে এখানে অবজেক্টেড দিতে পারো। কারণ হচ্ছে কি, সে যেহেতু জেরির কে মনেই করে নাই যে সে কাটতে আসতে পারে, অন্য কেউ আসবে এরকম সে হচ্ছে চিন্তা করছিল, তার মানে তার বিপরীতে গিয়ে বলছে, মানে তার কথাটাকে সে কি হিসেবে নিছে, অবজেকশন হিসেবে নিছে। তার জন্য এখানে টোল্ড দিলেও হবে, আর যদি তুমি আরো বেটার করতে চাও তাহলে এখানে অবজেক্টেড এটা দিলেও হবে। সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট অবজেক্টেড এটা এই ক্ষেত্রে হচ্ছে বেশি কারেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, এখানে একটা দ্যাট বসবে। তাহলে হচ্ছে রাইটার টোল্ড দ্যাট অথবা অবজেক্টেড দ্যাট। এই যে আই হ্যাভ এ বয়, এই আইটা এখন চেঞ্জ হয়ে কি হবে, আমি বলে নিছি প্রথমে, আই ইউ যাই থাকুক দুইজনের নাম উল্লেখ করা আছে মানে হি হবে অথবা সি হবে, যেহেতু এখানে সবাই ছেলে। আর এই রাইটারটাকে আমরা ধরে নিলাম ইনি হচ্ছে কি একজন ছেলে রাইটার, অর্থাৎ মেল রাইটার। তাহলে হচ্ছে ইনিও হি হবে, এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে আয়ের পরিবর্তে কি হবে, হি। আর হ্যাভ থাকলে কি হয়, হ্যাড। তাহলে হি হ্যাড এ বয় কামিং ফ্রম দা অরফানেজ, যা আছে তাই হবে বাকিটুকু। এরপর হচ্ছে দেখো 3 নাম্বার বাক্যটা কে বলছে, জেরি বলছে, এটা অ্যাসার্টিভ, তার মানে প্রথমে লিখতে হবে জেরি। দেখো এটা অ্যাসার্টিভ, এর জন্য আমরা কি দিব, সেইডের পরিবর্তে হবে টোল্ড। তাহলে এখানে টোল্ডও দিতে পারো, অথবা জেরি যেহেতু রিপ্লাই দিছে, সে বলছে যে অন্য আরেকজন আসার কথা, বাট জেরি যেহেতু রিপ্লাই দিছে, এই ক্ষেত্রে সিমিলার ওয়েতে তুমি টোল্ডও রাখতে পারো, অথবা এই যে অবজেক্টের মতো এটাও তুমি রিপ্লাইড হিসেবে লিখতে পারো। তাহলে জেরি টোল্ড অথবা রিপ্লাইড, ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো। ওকে, এই যে আই আছে, আমি শুরুতে বলছি আই থাকলে এখানে সব জায়গায় কি হবে, হি হবে, হি। এরপরে আছে হলো এম, তাহলে এমটা চেঞ্জ হয়ে কি হবে, আমরা জানি যে পাস্ট হয়ে যাবে। তাহলে হচ্ছে পাস্টের দুইটা ফর্ম আছে বি ভার্বের, ওয়াজ আর হলো ওয়ার। তাহলে ওয়াজ বসে হচ্ছে সিঙ্গুলারে, ওয়ার বসে হচ্ছে প্লুরালে। তাহলে হচ্ছে হি ওয়াজ হবে না হি ওয়ার হবে, হি ওয়াজ দা বয়, বাকিটা যা আছে তাই। এরপর আবার দেখো এই যে ইউ, মানে এটা কে বলছে, এটা হলো সেই রাইটার বলছে যে তুমি, মানে বিস্ময়ের ইয়েতে বলছে তুমি, বা প্রশ্নের সাথে বলছে তুমি। তাহলে এখন এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইউ লাস্টে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে এটা পুরাটা দেওয়া নাই, এটা হলো জাস্ট লাস্টের পার্টটুক দেওয়া আছে। তাহলে এটা যদি ফুল হইতো কেমন হইতো, ইজ ইট ইউ এরকম বলতো না, যে এটা কি তুমি, ইজ ইট ইউ এরকম হইতো। বাট এই দেখো ইজ ইটটা কি করা নাই, দেওয়া নাই। তাহলে এরকম যদি দেখো যে পুরো অংশ দেওয়া নাই, জাস্ট একটু পার্ট দেওয়া আছে, তাহলে বাকিটা তোমার ধরে নিয়ে এটাকে ফিল আপ করতে হবে, বা বাকিটা হচ্ছে পূরণ করতে হবে। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই কথাটা কে বলছে, রাইটার, তাহলে লিখে নিই রাইটার।
আর ইন্টারোগেটিভ থাকলে কি হয়, ইন্টারোগেটিভ থাকলে হচ্ছে তোমার আস্কড হয়, তাহলে রাইটার আস্কড। এরপরে এখানে যেহেতু ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয় ডব্লিউএস কোশ্চেন না হলে ইফ। এখানে কি ডব্লিউএস কোশ্চেন আছে, দেখো যে আমি যদি ইজ দিয়ে কোশ্চেনটা করছি, ইজ, এটা কিন্তু ডব্লিউএস কোশ্চেন না, তাহলে আস্কড কি হবে, ইফ হবে। এরপরে হচ্ছে আমাদের বলছিলাম যে ডু ডাজ ডিড থাকলে কেটে দিবা যদি ইফ লেখো, আর যদি অন্য কিছু থাকে তাহলে সেটা কাটা যাবে না, এটা হলো কনসিডার করতে হবে। তাহলে হচ্ছে ইজটাকে দেখো, ইটটা হলো আমাদের সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, তাহলে এটা তো আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে চেঞ্জ করার পরে। তাহলে এই যে ইটটা হবে কি ইজের জায়গায়, আর ইজটা হবে কি ইটের জায়গায়, অর্থাৎ এদের ইন্টারচেঞ্জ হবে। তাহলে হচ্ছে এখানে আমরা ইটটা লিখলাম। আর ইজ যদি লিখি তাহলে তো এটা প্রেজেন্টে থাকতেছে, কিন্তু আমাদের হয়ে যাবে কি পাস্ট। তাহলে ইজটা পাস্টে করলে কি হয়, ওয়াজ হয়, তাহলে ইট ওয়াজ। আর বাকি ছিল কি ইউ, তাহলে ইট ওয়াজ ইউ। তাহলে এই যে এটার কাজটা আমাদের ডান। এরপর বাট ইউ আর স্মল, তার মানে এটা রাইটারই বলতেছে। তুমি চাইলে এখানে আবার রাইটার টোল্ড দ্যাট এভাবে না দিয়ে এখানে এন্ড দিয়েও করতে পারো। এটা বারবার করলে জিনিসটা আসলে বেশি হয়ে যায়, রিপিটিং হয়ে যায়। এর জন্য তুমি এটাকে আর একটু বেটার ওয়েতে স্মার্টলি এন্ড দিয়েও করতে পারো। সো একই কথা, যে রাইটার আস্কড ইফ ইট ওয়াজ ইউ এন্ড বাকি অংশটা কি এন্ড, সেটা কি টোল্ড করছে না, যেহেতু এখানে অ্যাসার্টিভ আছে তাহলে টোল্ড হবে এন্ড টোল্ড দ্যাট, and told that but ইউটা আছে, ইউটা তো আর ইউ বসবে না, তাহলে সিমিলারলি হি হয়ে যাবে, বাট হিয়ার পরে যে আগের মতো, এটা যদি আরটাকে যদি আমি পাস্টে করতে যাই তাহলে হচ্ছে হয় ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি এর সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, অবশ্যই ওয়াজ হবে, কারণ সিঙ্গুলার, হি ওয়াজ স্মল। এরপর হচ্ছে জেরি বলতেছে, যেখানে উল্লেখ করা আছে সেড জেরি সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, তাহলে এখানে লিখে নাও জেরি। তাহলে সিমিলারলি তুমি এখানে চাইলে টোল্ড বা রিপ্লাইড একটা দিলেই হবে, প্রবলেম নাই। জেরি টোল্ডই লিখলাম, জেরি টোল্ড দ্যাট। কেন টোল্ড দ্যাট হচ্ছে, দেখো সিমিলার ওয়েতে যদি আমি বলি, যেটা হলো ইন্টারোগেটিভ, এর জন্য সেইড উঠে গিয়ে, এই যে এখানকার যে সেইড আসলো, সেইড উঠে গিয়ে টোল্ড বসলো। আর এই যে এখানের যে আমাদের ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে কি বসলো, দ্যাট বসলো। তাহলে জেরি টোল্ড দ্যাট, তাহলে সাইজ লিখলাম। ওকে, এখানে দেখো, এখানে একটু উল্লেখ করি, যেমন ডাজ নট আছে, এটা তো হলো প্রেজেন্ট, তাহলে পাস্টে কি হয়ে যাবে, ডাজ থেকে কি হবে, ডিড নট, তাহলে হচ্ছে সাইজ ডিড নট ম্যাটার, তারপর কি আছে চপিং উড। ওকে, তার মানে আমাদের এই জেরির পর্যন্ত কমপ্লিট। এরপর দেখো, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। তাহলে লাস্টের যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য কেই বলছে, জেরি বলছে। তাহলে আমি বলছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে, যেখানে শেষ হয়েছে ইনভার্টেড কমার মধ্যে যদি একই টাইপের বাক্য বারবার থাকে, তাহলে প্রথমে যদি টোল্ড দাও, পরের বার অলসো টোল্ড বা অ্যাডেড ড্যাটও দিতে পারো অ্যাসার্টিভের ক্ষেত্রে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্রথমে আস্কড, পরে হলো অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এভাবে তোমরা দিতে পারো। তাহলে এখানে যেহেতু দুইটাই অ্যাসার্টিভ আছে, তাহলে প্রথমটাকে করি। তাহলে সিমিলারলি লিখি যে জেরি টোল্ড, এই যে ইনভার্টেড উঠে যাবে, ইনভার্টেডটা উঠে গিয়ে কি বসবে, দ্যাট, জেরি টোল্ড দ্যাট। এখন সাম অফ দ্য বিগ বয়েজ এই পর্যন্ত যা আছে সাবজেক্ট তাই থাকবে, সাম অফ দ্য বিগ বয়েজ। এখন এখানে দেখো ডোন্ট আছে, ডোন্ট থাকলে কি হয়, ডো নট থাকলে ডিড নট হয়, তাহলে ডিড নট, তারপরে হচ্ছে চপই থাকবে, কারণ হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে এই ডিড দ্বারাই হচ্ছে নেগেটিভ হয়ে গেল, এখন নতুন করে আর চপটা বানানোর দরকার নাই। কারণ তুমি যদি ডিড দ্বারা যদি নেগেটিভ করো তাহলে পরেরটা অবশ্যই কি হয়, ভি অন হয়। অর্থাৎ এখানে যদি আমি লিখি, এই যে ডিড এর পরে কখনো ভি টু হয় না, ডিড এর পরে সবসময় ভি অন হয়। ডিড বা ডিড নট যাই বলো, এটার পরে অলওয়েজ ভি অন হয়, অর্থাৎ এখানে চপই হবে। তাহলে সাম অফ দ্য বিগ বয়েজ ডিডেন্ট বা ডিড নট চপ উড, চপ মানে হলো কাটা, আর উড মানে হচ্ছে কাট। ওকে, এরপর আবার বলতেছে আই হ্যাভ বিন চপিং উড, এটা কে বলতেছে, জেরি আবার বলতেছে যে
অনেক বড় ছেলেরা আছে যারা কি করতে পারে না, কাটতে পারে না। আর পরে বলছে যে আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি অনেকদিন ধরে কি করতেছি, কাটতেছি। তাহলে আবার জেরি বলছে, লেখো জেরি। এই যে এখানে কি ছিল বলতো, এখানে টোল্ড ছিল, তাহলে এটাও অ্যাসার্টিভ, তাহলে এখানে অলসো টোল্ডও দিতে পারো বা অ্যাডেডও দিতে পারো, জাস্ট তুমি অ্যাডেড দিতে পারো, অথবা অলসো টোল্ড, এগেইন টোল্ড একটা দিলেই হবে। তাহলে আমি লিখলাম জেরি অ্যাডেড। আর এখানে যেহেতু ইনভার্টেড ছিল, দেখো এখানে কিন্তু ইনভার্টেড নাই, বাট এই শুরু তার শেষের মাঝখানে যতগুলো বাক্য থাকবে সবগুলোতে কিন্তু মানে উজ্জ থাকে, বারবার দিতে হয় না। সো এখানে কিন্তু একটা আছে, বাট এটা এখানে উল্লেখ নাই, তাহলে এটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে ইনভার্টেড যদি উঠে যায় তাহলে এখানে কি বসবে, দ্যাট বসবে, তাহলে জেরি অ্যাডেড দ্যাট। এখানে আইটা কি চেঞ্জ হয়ে কি বসবে বলতো, আই থাকলে হি হবে, হি। এখানে আছে কি শর্টকাটে হ্যাভ বিন আছে, তাহলে হ্যাভ বিনটা উঠে গিয়ে যে এখানকার হ্যাভ বিনটা উঠে গিয়ে কি বসবে, হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন। পরে কি আছে, চপিং উড ফর এ লং টাইম, পরে যা আছে তাই, তাহলে হি হ্যাড বিন চপিং উড ফর এ লং টাইম। সো এই ছিল আজকের আলোচনা, আশা করছি বুঝতে পেরেছো। আর এরকম যদি হচ্ছে প্যাসেজ থেকে বা গল্প থেকে যদি মাঝখান থেকে কিছু সংলাপ উঠে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু কঠিন মনে হতে পারে। বাট তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করো বা এক্সামে যদি আসে, সেক্ষেত্রে তোমরা যদি পেন্সিল দিয়ে কোশ্চেন মধ্যে এভাবে মার্ক করে সবকিছু আইডেন্টিফাই করে তারপর যদি লেখা শুরু করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। যারা অর্থটা বুঝতে পারবা তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি একদমই অলমোস্ট জিরো। সো তোমাদের যদি মনে হয় যে আসলে এইভাবে আহ, শিখে বা আমার যে ভিডিওর যে যেভাবে আমি পড়াচ্ছি এটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও দেখে তোমাদের কেমন অনুভূতি হচ্ছে বা কেমন মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারো। আর পরবর্তী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।